সামনেই বর্ষা, আর আমাদের মতো পাহাড় প্রেমীদের কাছে বর্ষাকালের পাহাড়ে ঘুরতে যাওয়ার কথা ভাবলেই একটু দুশ্চিন্তা কাজ করে। কখন কোন রাস্তায় ধস নামবে, কখন কোথায় আটকে পড়তে হবে, এই ভয়টা থেকেই যায়। তাই বর্ষার সময় দরকার এমন একটা পাহাড়ি জায়গা যেখানে যাতায়াত তুলনামূলক নিরাপদ, আর হঠাৎ কোনো রাস্তা বন্ধ হয়ে গেলেও বিকল্প পথের ব্যবস্থা থাকে। আর এমন একটা জায়গার নাম যদি বলতে হয়, তাহলে প্রথমেই আসে দার্জিলিং। কারণ দার্জিলিং পৌঁছানোর জন্য রয়েছে ৩-৪টি আলাদা আলাদা রাস্তা। কোনো কারণে একটি রাস্তা বন্ধ থাকলেও অন্য রাস্তা দিয়ে অনায়াসেই পৌঁছে যাওয়া যায় পাহাড়ের রানীর কাছে, আবার নিরাপদে সমতলেও ফেরা যায়। তাই আসন্ন বর্ষায় মেঘ বৃষ্টির লুকোচুরি খেলা, কুয়াশায় মোড়া পথ আর সবুজে ঢাকা পাহাড়ের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে আজ আমি আপনাদের নিয়ে চলেছি দার্জিলিংয়ের পথে। আর শুধু ঘোরাঘুরিই নয়, এই ভিডিওতে থাকছে ট্রেনের তথ্য, গাড়ির খরচ, হোটেলের খোঁজ, সব কিছু। এমনকি আপনারা যদি দিনের কোনো ট্রেন ধরে সন্ধ্যের দিকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছন, তাহলে স্টেশনের কাছাকাছি রাত কাটানোর মতো একটা নিরাপদ হোটেলের সন্ধানও পেয়ে যাবেন এই ভিডিওতেই। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমি স্বর্ণদ্বীপ বাউন্ডুলেঘুরির দার্জিলিং ভ্রমণ কাহিনীতে আপনাদের স্বাগত। দিন কয়েক আগে প্রাক বর্ষার শুরুতেই হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য আপনারা জানেন আমি সাধারণত আমাদের কাটোয়া স্টেশন থেকে তিস্তা তোরসা কিংবা কামরূপ এক্সপ্রেসের উপরই বেশি ভরসা করি। কিন্তু এবার একেবারে হঠাৎ করেই প্ল্যান হওয়ায় কোনো ট্রেনে আর টিকিট পাওয়া গেল না। তারপর শুরু হলো বিকল্প খোঁজ। আইআরসিটিসির অ্যাপ ঘেটে জানতে পারলাম দিনের বেলা একটি ট্রেন যেটা বর্ধমান হয়ে যায়, তার চেয়ার কারে এখনও কয়েকটা সিট খালি রয়েছে। তাই আর দেরি করিনি, আগের দিনই টিকিটটা কেটে নিলাম। পরের দিন সকালে প্রাকবর্ষার ঘন মেঘ আর বৃষ্টির সম্ভাবনাকে সঙ্গী করে কাটোয়া থেকে লোকাল ট্রেনে চেপে বেরিয়ে পড়লাম বর্ধমান জংশনের উদ্দেশ্যে। পথে দু একবার মুষলধারে বৃষ্টি যেন নিজের উপস্থিতি জানান দিল। সেই বৃষ্টি আর মেঘলা আকাশকে সঙ্গে নিয়েই পৌঁছে গেলাম বর্ধমান জংশনে। সেখানে পৌঁছে জানতে পারলাম আমাদের পরবর্তী ট্রেন অর্থাৎ কলকাতা হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস আসছে ২ নম্বর প্ল্যাটফর্মে। তাই আর বেশিক্ষণ অপেক্ষা না করে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলাম। কিছুক্ষণ পর ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই ব্যাগপত্র নিয়ে উঠে পড়লাম ট্রেনে। তারপর শুরু হয়ে গেল আমাদের আজকের যাত্রার পরবর্তী অধ্যায়, নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আচ্ছা, এবার আপনাদের এই ট্রেন সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি। প্রথমেই ট্রেনের নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, কলকাতা হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস কলকাতা থেকে হলদিবাড়ি পর্যন্ত চলাচল করে। ট্রেনটি কলকাতা স্টেশন থেকে সকাল ৯টা ৫ মিনিটে যাত্রা শুরু করে। এরপর প্রায় ৯৮ কিলোমিটার পথ অতিক্রম করে সকাল ১০টা ২৬ মিনিটে পৌঁছে যায় বর্ধমান জংশনে, যা এই ট্রেনের প্রথম স্টপেজ। এরপর বোলপুর, রামপুরহাট, পাকুড়, মালদা টাউন, হরিশ্চন্দ্রপুর এবং কিষানগঞ্জ হয়ে ট্রেনটি প্রায় সন্ধ্যা ৭টার দিকে পৌঁছে যায় নিউ জলপাইগুড়ি স্টেশনে। মজার বিষয় হলো প্রায় ৫৭০ কিলোমিটার এই দীর্ঘ যাত্রাপথে কলকাতা এবং নিউ জলপাইগুড়ি বাদ দিলে ট্রেনটি মাত্র ৭টি স্টেশনে দাঁড়ায়। তাই স্টপেজ কম হওয়ার কারণে যাত্রাটা বেশ দ্রুত এবং আরামদায়ক বলে মনে হয়েছে আমার কাছে। এছাড়া দিনের ফারাক্কা ব্যারেজ, ট্রেনের বিভিন্ন কার্ভ এবং এই যাত্রার সৌন্দর্য আপনাদের উপরই পাওনা হবে। এবার আসি ভাড়া প্রসঙ্গে। কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এই ট্রেনের 2S এর ভাড়া প্রায় ২৩০ টাকা, স্লিপার ক্লাসে ৩৭৫ টাকা, এসি চেয়ার কারে ৭৯৫ টাকা এবং থার্ড এসিতে প্রায় ৯৬৫ টাকা। আর সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হলো ট্রেনটি সপ্তাহে মাত্র ৩ দিন, মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার চলাচল করে। সময় এখন প্রায় সন্ধ্যে ৭:৩০ আর আমরা এসে পৌঁছলাম এনজিপি স্টেশন। আমরা কিন্তু এখানেই নামবো আর এই ট্রেন যাবে হলদিবাড়ি পর্যন্ত। এনজিপি আসার জন্য অন্যান্য ট্রেন যারা টিকিট করতে পারেননি অন্যান্য ট্রেনে আমাদের মতো, তারা কিন্তু দিনে দিনে এই ট্রেনে এসে পৌঁছতে পারেন এনজেপি। বেশ ভালো, একদম যে আসা যায় না সেটা আমি মোটেও বলবো না। সব রকম আপনারা ফেসিলিটি পেয়ে যাবেন, মানে চেয়ার কার থেকে শুরু করে স্লিপার, এসি সব কিছুই আপনারা পেয়ে যাবেন। তো চলুন স্টেশন থেকে বেরোনো যাক, আর আমরা আজ রাত কাটানোর মতন কোনো একটা হোটেলের ব্যবস্থা করবো এনজেপির আশেপাশেই। আগেই বলে রাখি, আমি কিন্তু এবার আগে থেকে কোনো হোটেল বুক করে আসিনি। নিউ জলপাইগুড়ি পৌঁছে আমার পরিচিত ২-১ জনের সাহায্য নিয়ে খোঁজ খবর করে বুক করি এই পদ্মাবতী লজের একটি রুম। আর সবচেয়ে ভালো বিষয় হলো লোকেশনটা স্টেশনের একদম কাছেই। স্টেশনের পার্কিং এলাকা থেকে বেরিয়ে পায়ে হাঁটা পথে ওই ৩ থেকে ৪ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের আজকে রাতের ঠিকানায়।
বাইরে থেকে তো আপনাদের লজটা দেখালাম, চলুন এবার আমাদের রুমটা একবার দেখে নিই। এই দেখুন, এই হচ্ছে পদ্মাবতী লজে আমাদের আজকের রুম। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন এখানে একটা ড্রেসিং টেবিল আছে, আর বেডটা তো যথেষ্ট বড়। আর এখানে সোফা রয়েছে, একটা টেবিল রয়েছে, টি টেবিল, আর এখানে একটা এলসিডি রয়েছে। আর এছাড়া উপরে একটা সিলিং ফ্যান, আর ওখানে এসি। রুম কিন্তু যথেষ্ট ভালো। আপনারা যারা রাতে আসছেন এনজেপি এসে কোথায় থাকবেন এরকম একটা চিন্তা কিন্তু আমাদের থেকে থাকে। আমরা যারা রাতের দিকে হয়তো এনজেপি আসলাম, অনেক ট্রেন থাকে যেগুলো সকালে পৌঁছে যায়, তো আপনারা সেখানে সকালে নেমে গাড়ি ধরে চলে যেতে পারছেন গ্যাংটক কিংবা দার্জিলিং। আর যারা রাতে আসছেন আমাদের মতন, ধরুন তিস্তাতে এসছেন, রাত 2টোর সময় নেমেছেন, কোথায় আসবেন, কিংবা বন্দে ভারতে এসেছেন, কিংবা আমাদের মতন দিনের কোনো ট্রেন ধরে এনজেপি এসেছেন, এবার থাকার মতন তো একটা জায়গা চাই। তো এই হচ্ছে পদ্মাবতী লজে আমাদের আজকের রুমটা আপনারা দেখলেন, কেমন লাগলো না লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবেন। তাছাড়া আপনারা যারা এই রুমটা বুক করতে চাইছেন আমাদের মতন, তারা ডেসক্রিপশন থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে কিন্তু অবশ্যই বুক করে নিতে পারেন। আর এটার দূরত্বও খুব বেশি না। আর যদি কেউ টোটো বা অন্য গাড়ি ব্যবহার করতে চান, সারা রাত অ্যাভেলেবেল। আপনারা হোটেলে একবার কন্ট্যাক্ট করবেন, এখান থেকেই ব্যবস্থা করে দেবে। তো রুমটা আরেকবার দেখিয়ে দিই, দেখুন এই হচ্ছে রুম। বেশ সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই হচ্ছে ওয়াশরুম। দেখুন রয়েছে গিজার, রয়েছে ডব্লিউসি, মোটমাট সব কিছুই রয়েছে। তো চলুন, অনেকক্ষণ হলো, এবার একটু ফ্রেশ হই, তারপর আজকের রাতটা এখানে কাটিয়ে কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাব দার্জিলিং। গুড মর্নিং, এখন সময় সকাল 10টা। আর আমরা আমাদের যে লজ ছিল আপনারা দেখেছিলেন, কালকে রাতে চেক ইন করেছিলাম, সেখান থেকে চেক আউট করলাম। চেক আউট করে এখন যাচ্ছি স্টেশনে। আমাদের ওখান থেকে একটা গাড়ি করতে হবে, আর গাড়ি করে আমরা যাব দার্জিলিং। চলুন যাওয়া যাক। 5 থেকে 7 মিনিট আপনাদের হাঁটা পথে লাগবে এনজিপির কার পার্কিং অবধি আসতে, পদ্মাবতী লজ থেকে। আর আপনারা চাইলে কিন্তু টোটো গাড়িও পেয়ে যাবেন, একবারে লজ তো রাস্তার সাথেই আপনারা দেখেছেন। তো চাইলে আপনারা লাগেজপত্র থাকলে টোটো করেও চলে আসতে পারেন। আর আমরা চলে এসেছি এনজিপির পার্কিংয়ে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই হচ্ছে আপনাদের চিরপরিচিত সারথি। মানে আমি যতবার দার্জিলিং আসি জানেন তো, আমার বিশ্বস্ত দার্জিলিং যাওয়ার লোক, অন্তত যাকে ভরসা করি, সে হচ্ছে চিন্টু ভাই। চলুন খুব বেশি দেরি করবো না, তবে একটাই কথা বলবো, আজ আমরা যাচ্ছি মিরিক হয়ে। সেই লাস্ট 2 বছর আগে গিয়েছিলাম, 2 বছর আগে, আর আজ যাচ্ছি মিরিক হয়ে। হ্যাঁ, অনেকদিন ইচ্ছে ছিল আরেকবার মিরিক হয়ে যাব। চলুন আজ মিরিক হয়ে যাওয়া যাক। আর রাস্তায় কি কি পড়ছে না পড়ছে সব তো আপনাদের সামনে তুলে ধরবই। চলুন গাড়িতে ওঠা যাক। চলুন বেরিয়ে পড়লাম তাহলে। আমরা এখন পার করছি 3 বাত্তি মোড়। এই যে রাস্তাটা, আমরা এখান থেকে ডান দিকে টার্ন নেব, আর বাঁ দিকে যেই গাড়িগুলো যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই সাইডটা, এদিকে চলে যাচ্ছে আসাম। তো যেমনটা বললাম, আমরা তো মিরিক হয়ে যাচ্ছি। মিরিক হয়ে যাওয়ার সময় আমরা কি কি দেখব চলুন সেটাও একবার আপনাদের বলে দিই। আমরা প্রথম যাব দুধিয়া। খুব সুন্দর একটা নদী রয়েছে, তার উপর ব্রিজ রয়েছে, আপনাদের যথেষ্ট ভালো লাগবে। চেষ্টা করব একবার রিভার বেডেও নামার। তারপরে ওখান থেকে চলে যাব তিংলিং ভিউ পয়েন্ট। তিংলিং ভিউ পয়েন্ট থেকে আশেপাশের এত সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায় না, মানে আপনারা দাঁড়ালে ওখানে মনে হবে যে আরো কিছুটা টাইম ওখানেই কাটায়। অনেকটা বড় চায়ের বাগান আছে, আর আপনারা চায়ের বাগানে প্রায় 360 একটা ভিউ কিন্তু ওখান থেকে পেয়ে যাবেন। তারপর আমরা ওখান থেকে চলে যাব মিরিক লেক। মিরিক লেকে আপনারা জানেন রীতিমতন ওখানে বোটিংও করতে পারবেন, আর পাইন জঙ্গলে ঘেরা লেকটা খুব সুন্দর। তারপর ওখান থেকে চলে যাব গোপালধারা টি স্টেট, মানে আরো একটা চায়ের বাগান। এরপর একটা ছোট্ট টুইস্ট আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে আমরা কিছুটা প্রবেশ করব নেপালের ভেতরে। ওখানে একটা ভিউ পয়েন্ট আছে, নাম গুফা পাতাল, আমরা সেখানে যাব। তারপর সীমানা ভিউ পয়েন্ট আমরা ক্রস করব, যদি সময় পাই হয়তো পশুপতি ফাটক বা যেটা ওই নেপালের মার্কেটটা, যদি সময় পাই। ওখানে অনেক সময় ক্যামেরা অ্যালাউ থাকে না, যদি ম্যানেজ করা যায় তাহলে অবশ্যই সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তারপরে লেপচা জগৎ দেখে আমরা দার্জিলিংয়ে এন্টার করব। এই হচ্ছে আজকের আমাদের পুরো দিনের আর্টিনারি আপনাদের জানিয়ে দিলাম। আপনারা যারা আসবেন এইভাবে প্ল্যানটা করতে পারেন, যারা মিরিক হয়ে যাবেন। আর দার্জিলিং পৌঁছে একটা হোটেলের রিভিউ তো অবশ্যই আপনাদের জন্য থাকবে এই ভিডিওতেই। তো চলুন, আজকের ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে আর দারুণ ইনফরমেটিভ হতে চলেছে। আপনারা যারা দার্জিলিং আসার প্ল্যান করছেন ভবিষ্যতে, আজকের ভিডিওটা যারা পুরোটা দেখবেন, আশা করি এরপর
কোথাও কোনো অসুবিধা হবে না। গাড়ি ভাড়া এছাড়া এক্সট্রা কোথায় কত পার্কিং কিংবা অন্য এন্ট্রি ফিজ লাগছে সব কিছু, এছাড়া থাকছে হোটেলের কস্ট, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন। এই মুহূর্তে আমরা পার করছি রোহিণী চেকপোস্ট, আর এখান থেকেই যেন শুরু হয়ে যায় দার্জিলিং যাওয়ার আসল আনন্দ। সামনে একসাথে চোখে পড়ে পাহাড় আর বিস্তীর্ণ চায়ের বাগান, যার সৌন্দর্য সত্যিই আলাদা অনুভূতি দেয়। আর যারা রোহিণী হয়ে দার্জিলিং যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য একটা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে রাখছি, কারণ রোহিণী হয়ে যাওয়ার পথেও এমন বেশ কিছু সুন্দর সাইট সিন রয়েছে যেগুলো দেখতে দেখতে দার্জিলিং পৌঁছানো যায়। আর এই পথে সেই অজানা সুন্দর জায়গাগুলোই আমি প্রথম আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তবে আজ আমরা যেহেতু মিরিক হয়ে দার্জিলিংয়ের পথে চলেছি, তাই আপাতত সেটা নিয়েই এগিয়ে চলা যাক। আজ আপনারা কি এই প্রকৃতিটাকে খেয়াল করেছেন? চারিদিক যেন সবুজে ভরে উঠেছে। মাথার ওপর নীল আকাশের বেশিরভাগটা জুড়েই রয়েছে ঘন তুলোর মতন মেঘ, আর তার সঙ্গে দূর থেকে ভেসে আসছে পাহাড়ের সেই চেনা ঠান্ডা হাওয়া। এমন একটা পরিবেশে নিজেকে ধরে রাখা সত্যিই কঠিন। তাই আর দেরি না করে চিন্টু ভাইকে একটু সরিয়ে দিয়ে নিজেই গাড়ির স্টিয়ারিং হাতে তুলে নিলাম, আর তারপর পাহাড়ি রাস্তার বাঁক পেরিয়ে এগিয়ে চললাম দার্জিলিংয়ের পথে। সামনেই দুধিয়া, আজকের প্রথম সাইট সিন পয়েন্ট। পাহাড়, নদী আর সবুজে ঘেরা এই জায়গায় পৌঁছতেই মনে হলো আসল পাহাড়ি সফরটা বুঝি এবারই শুরু হলো। বর্তমানে মিরিক যাওয়ার পথে আমাদের প্রথম সাইট সিন পয়েন্টে কিন্তু আমরা পৌঁছে গেছি। এই জায়গাটা হচ্ছে দুধিয়া। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নদী, এটা হচ্ছে বালাসন রিভার। খুব সুন্দর জায়গাটা, আপনারা যারা আসবেন অবশ্যই এখানটায় দাঁড়াবেন। চাইলে আপনারা নদীর বেডেও নামতে পারেন। আর আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এই দিকে একটা ব্রিজ আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন। এই ব্রিজটাই কিন্তু যখন ভেঙে গেছিলো সেই কিছুদিন আগে দার্জিলিংয়ে, যখন একটা বন্যা হয়, ল্যান্ডস্লাইড হয়, আপনারা শুনবেন, তখন এই ব্রিজটাই ভেঙে গেছিলো। আর তখন মিরিক হয়ে যাতায়াত বা মিরিকের সঙ্গে আমাদের সম্পর্কও কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছিলো। দেন এই ব্রিজটা তৈরি হয় টেম্পোরারি, এখনও এই ব্রিজ দিয়েই যাতায়াত চলছে, আর ওদিকেও নতুন করে আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে। বালাসন নদী, দুধিয়া ব্রিজ আর তার আশেপাশে সেই অপূর্ব দৃশ্য ক্যামেরাবন্দি করে আমাদের গাড়ি এগিয়ে চলেছে পাহাড়ি রাস্তা ধরে। আর পথ যতই এগোচ্ছে ততই যেন প্রকৃতি নতুন নতুন রূপে ধরা দিচ্ছে চোখের সামনে। কখনো পাহাড়ি সবুজ বন, কখনো মাথার উপর নীল আকাশ, কখনো ভেসে আসছে সাদা সাদা মেঘ, আবার কখনো চোখ জুড়িয়ে দেওয়া সবুজ চায়ের বাগান। বর্ষার দার্জিলিংয়ের আনন্দটাই যেন আলাদা। আর সত্যি বলতে এই দৃশ্য, এই অনুভূতি বছরের অন্য কোনো সময় ঠিক এভাবে উপভোগ করা যায় না। তো মিরিক যাওয়ার পথে আমরা এসে পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় সাইট সিন পয়েন্ট, অর্থাৎ তেংলিং ভিউ পয়েন্টে। আপনারা প্রথম দেখলেন দুধিয়া, আর এখন আমরা রয়েছি তেংলিং। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখানে দাঁড়িয়ে আপনারা এই আশেপাশের একটা 360 ভিউ পেয়ে যাবেন। আর আমরা যখন দেখেছিলাম সিল্ক রুটের সেই আঁকাবাঁকা রাস্তা, এখানেও কিন্তু আঁকাবাঁকা রাস্তার একটা ঝলক আপনারা পেয়ে যাবেন। এবারের গন্তব্য পাহাড়ের কোলে পাইনের ছায়া ঘেরা সেই সুন্দর মিরিক লেক। তবে সেখানে পৌঁছানোর আগে গাড়ি ভাড়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি। নিউ জলপাইগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার জন্য সাধারণত গাড়ি ভাড়া পড়ে 3,500 থেকে 4,000 টাকার মধ্যে। তবে সিজন অফ সিজন এবং সেই সময় পেট্রোল বা ডিজেলের দামের উপর নির্ভর করেও এই ভাড়া কিছুটা কম বেশি হতে পারে। আর যারা রোহিণী হয়ে সরাসরি দার্জিলিং যেতে চাইছেন তাদের গাড়ির ভাড়া আনুমানিক 2,500 টাকার মতো। এছাড়া যদি রোহিণী রুটের বিভিন্ন সাইট সিন ঘুরে দার্জিলিং যেতে চান তাহলে অতিরিক্ত 500 থেকে 1,000 টাকার বেশি খরচ হতে পারে। তবে আবারও বলে রাখি, এই ভাড়াগুলো সময়, সিজন এবং জ্বালানির দামের উপর নির্ভর করেও কিছুটা পরিবর্তিত হতে পারে। ওই যে সামনে দেখা যাচ্ছে মিরিক লেক। পাহাড়ের কোলে পাইনের ছায়া ঘেরা শান্ত সুন্দর একটা জায়গা। চারপাশে উঁচু পাইন গাছ, মাঝখানে স্থির জলের বিস্তীর্ণ লেক। আর সেই লেকের উপরেই দাঁড়িয়ে রয়েছে মিরিকের অন্যতম আকর্ষণ, এই সুন্দর ব্রিজটি। মিরিকে এসে শুধু প্রকৃতি দেখলেই হবে না, এখানে চাইলে বোটিং এর মজাও নিতে পারবেন। লেকের শান্ত জলে ধীরে ধীরে ভেসে বেড়ানোর অনুভূতিটাই আলাদা। আর যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য রয়েছে ঘোড়ায় চড়ার ব্যবস্থা। আপনার স্ক্রিনে তার বর্তমান চার্জগুলো দেখতে পাচ্ছেন।
আমি এখন রয়েছি মিরিক লেকের অপর প্রান্তে। আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন মিরিক লেক। আমি যেদিকে দাঁড়িয়ে রয়েছি সেদিকে হচ্ছে পাইন ফরেস্টটা, আর তার সামনেই দেখুন মিরিক লেকের সামনে যে মার্কেটটা রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। সব মিলিয়ে মিরিক এমন এক জায়গা যেখানে কিছুক্ষণ বসে থাকলেই শহরের ব্যস্ততা যেন কোথায় হারিয়ে যায়। আর বর্ষার সময় চারপাশে সবুজ আর মেঘে ঘেরা পরিবেশ এই জায়গাটাকে আরও বেশি সুন্দর করে তোলে। মিরিক লেক দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ গোপালধারা টি স্টেটের উদ্দেশ্যে। বলি, গোপালধারা টি স্টেট অর্থাৎ আরও একটা চায়ের বাগান। আমরা প্রথম টি গার্ডেনটা দেখলাম টিংলিং থেকে, খুব সুন্দর একটা ভিউ পেয়েছিলাম, 360 ওপর থেকে একটা ভিউ পেয়েছিলাম। কিন্তু এবার সেরকম ভিউ নয়, তবে এবার আমরা প্রবেশ করব চা বাগানের মধ্যে। দারুণ একটা জায়গা, চলুন। মিরিক লেক দেখে গোপালধারা যাওয়ার পথে এইরকম একটা জায়গায় হঠাৎ করে বললাম গাড়িটা থামাতে। কেন বললাম একবার দেখিয়ে দিই। এইরকম জায়গায় এসে না সত্যি আর না গাড়ি থেকে নেমে পারলাম না। দেখাই কেন থামলাম। এই যে দেখুন, পাহাড়ের ঢালে এই রকম চায়ের বাগান, কি দারুণ লাগছে না? এইদিকে চায়ের বাগান, এই যে এই সাইডেও দেখুন পুরো চায়ের বাগান, যত দূর আপনারা দেখতে পাচ্ছেন। দারুণ লাগছে, দারুণ। মিরিক লেক পার করার কিছুক্ষণ পর থেকেই চোখের সামনে ধীরে ধীরে ধরা দিতে শুরু করবে পাহাড়ের ঢাল জুড়ে ছড়িয়ে থাকা সেই বিস্তীর্ণ সবুজ চায়ের বাগান। আর তারপর গাড়ি একসময় ছুটে চলে সেই সবুজের মাঝে। রাস্তার একদিকে পাহাড় এবং দুদিকে সারি সারি চা গাছ, আর তার মাঝে আঁকাবাঁকা পাহাড়ি পথ। এই দৃশ্য সত্যিই আলাদা অনুভূতি দেয়। আর বিশ্বাস করুন, এই পথ আপনাদের বারবার গাড়ি থামিয়ে ক্যামেরা হাতে নিতে বাধ্য করবেই। এরপর আমরা এসে পৌঁছলাম গোপালধারা টি স্টেটে। চারপাশে পাহাড়ের ঢাল জুড়ে সবুজ চায়ের বাগান, আর তার মাঝখান দিয়ে রয়েছে সরু পথ। দেখতে সত্যিই দারুণ লাগে। চাইলে এই রাস্তা ধরে আপনারা কিছুটা চা বাগানের ভেতর পর্যন্ত হেঁটে এগিয়ে যেতে পারবেন। তবে ভেতরে কয়েকটি ছোট চায়ের দোকান ছাড়া তেমন বিশেষ কিছু নেই। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই পথে আসার সময় আপনারা অনেক সুন্দর সুন্দর চা বাগানের দৃশ্য দেখতে পাবেন। আর অনেক জায়গায় বেশ ফাঁকা। তাই যদি ছবি তোলার প্ল্যান থাকে তাহলে গাড়ির চালককে বলুন এমন কোনো সুন্দর জায়গায় একটু দাঁড়াতে। সেই খোলা চা বাগানের মাঝে অনেক ভালো ছবি আর ভিডিও তুলে নিতে পারবেন। সময় এখন দুপুর 3:30, আর গোপালধারা টি স্টেট দেখে আমরা এইরকম একটা হোটেলে এসেছি লাঞ্চ করতে। হোটেলটা একদম গোপালধারার সামনেই, আমি দেখিয়ে দিই। এই যে চায়ের বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোপালধারা টি স্টেট। আর ঠিক তার সামনেই, মানে ঠিক তার অপোজিটে ফ্রেন্ডশিপ রেস্তোরাঁ। এখানটায় আমরা আমাদের লাঞ্চ করব। চলুন দেখে নেওয়া যাক লাঞ্চে কি কি রয়েছে। তো লাঞ্চে আমরা নিয়ে নিয়েছি চিকেন থালি। চিকেন থালিতে দিয়েছে ভাত, রয়েছে বাঁধাকপির সবজি, রয়েছে ভেন্ডি, রয়েছে আলু ভাজা, আর রয়েছে পাঁপড়। সে সাথে রয়েছে ডাল, আর এদিকে রয়েছে চিকেন। চলুন, খুব বেশি দেরি করবো না, কারণ এখনও আমাদের সাইট সিন কিন্তু প্রচুর বাকি। লাঞ্চ আমাদের কমপ্লিট। টেস্ট বলতে মোটের ওপর খাবার দাবার কিন্তু যথেষ্ট ভালো। আমরা নিয়েছিলাম চিকেন থালি। চিকেন থালির দাম পড়লো 150 টাকা প্রতি প্লেট। যাই হোক, লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি আপনাদের যে টুইস্টের কথাটা বলেছিলাম সেই দিকে, অর্থাৎ আমরা যাচ্ছি নেপাল, নেপালের গুফাপাতাল ভিউ পয়েন্ট। সাইনবোর্ড দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমরা এসে পৌঁছে গেছি নেপালের গুফাপাতাল ভিউ পয়েন্টে। তবে এখানে পৌঁছতে গাড়ি থেকে নেমে কিছুটা পথ পায়ে হেঁটে উপরে উঠে আসতে হয়। মজার বিষয় হলো গুফাপাতাল ভিউ পয়েন্টে পৌঁছানোর আগেই সামনেই এমন একটা জায়গা রয়েছে যেটা কোনো ভিউ পয়েন্টের থেকে কম নয়। এখান থেকেও আশেপাশের দৃশ্য বেশ সুন্দরভাবে উপভোগ করা যায়। আর আমরা যেহেতু প্রায় বর্ষার সময়ই এসেছি, তাই এই জায়গার সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। সামনে বিস্তীর্ণ ভ্যালি, সারি সারি পাইন গাছ, আর তাদের মধ্যে দিয়ে ভেসে বেড়ানো মেঘ, সব মিলিয়ে চোখ সরানোই কঠিন হয়ে পড়েছিল। এছাড়া এখানে বেশ কয়েকটি ছোট ছোট দোকানপাটও রয়েছে, তাই চাইলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চা কফি খেতে খেতে এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করতে পারবেন। সামনেই গুফাপাতাল ভিউ পয়েন্টের গেট। চলুন একবার ভেতরে যাওয়া যাক। জায়গাটা শুধু দেখুন, কত সুন্দর না, কত ফুল ফুটে রয়েছে। এই ফুলগুলোর নাম হচ্ছে এঞ্জিলিয়া। আপনারা যখন এই বাগানটায় আসবেন কিংবা এই জায়গাটায় আসবেন, এখানে কিন্তু গুফা পাতালের এন্ট্রি পয়েন্ট রয়েছে। আপনাদের সেখান থেকে এরকম টিকিট করে নিতে হবে। আমরাও টিকিট করলাম, প্রতি টিকিট 20 টাকা করে। চলুন ওপরে যাওয়া যাক। সময় এখন বিকেল 4:30, আর আমরা এসেছি গুফা পাতাল, যেটা কিন্তু নেপালে। আপনাদের বলেছিলাম আমরা কিন্তু নেপাল আসবো। এই দেখুন,
আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি নেপালের সেলফি পয়েন্টের সামনে। জায়গাটা বেশ সুন্দর, আপনারা চারিদিকে এঞ্চিলিয়া বলে এক ধরনের ফুল প্রচুর হয়েছে এখানটায়, সেটা কিন্তু পেয়ে যাবেন। এছাড়া এখানে একটা পিকনিক স্পট রয়েছে, দুর্দান্ত জায়গা, আর এখান থেকে আশেপাশে 360 একটা ভিউ পেয়ে যাবেন, দারুণ লাগবে। তবে আজ যেহেতু মেঘ, আর আমরা যখন নেপালে আসলাম এখানে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগবে। আপনারা আসুন এবং এই জায়গাটা উপভোগ করতে পারবেন। তবে বলে রাখি, এই জায়গাটা আপনারা যে নর্মাল গাড়ি ভাড়া করে আসছেন তার বাইরে, এখানে আসতে গেলে অফ সিজনে ওই 300 টাকার মতন এক্সট্রা চার্জ দিতে হয়। এছাড়া যদি আপনারা সিজন টাইমে যখন আসবেন তখন তার চার্জ হচ্ছে ওই ধরুন 500 টাকার মতন এক্সট্রা। এরপর আবারও এগিয়ে চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর আমরা যখন গুফা পাতালে সময় কাটাচ্ছিলাম তখনই এক পশলা বৃষ্টি এদিকের পাহাড়ি পথ আর চারপাশের প্রকৃতিকে ভিজিয়ে দিয়ে গেছে। আর সত্যি বলতে বৃষ্টি ভেজা পাহাড়ের সৌন্দর্যই যেন আলাদা। ধুয়ে মুছে যাওয়া সবুজ প্রকৃতি, ভেজা রাস্তা আর চারপাশে ছড়িয়ে থাকা সেই মাটির গন্ধ, সব মিলিয়ে পরিবেশটা আরও সুন্দর লাগছিল। সময় এখন বিকেল 5:30, আর আমরা এসে পৌঁছলাম লেপচা জগৎ। লেপচা জগৎ হচ্ছে দার্জিলিংয়ের একদম কাছে একটা সুন্দর পাইন ফরেস্ট। তবে বলে রাখি, লেপচা জগতে প্রবেশ মূল্য কিন্তু 20 টাকা। তবে টিকিট কাউন্টার খোলা থাকে বিকেল 5টা পর্যন্ত, আর আমরা এসেছি এখন বাজছে বিকেল 5:30, তাই টিকিট কাউন্টার বন্ধ। এর আগে আপনারা যারা আসবেন, অর্থাৎ 5টার আগে যারা আসবেন, তাদের কিন্তু লেপচা জগতে প্রবেশ করতে হলে ওই 20 টাকার বিনিময়ে টিকিট কেটে তবেই প্রবেশ করতে হবে। আর এই যে একবার দেখিয়ে দিই, এই দেখুন, এই হচ্ছে সব পাইন গাছ আর এই লেপচা জগৎ। তবে আমার মতে লেপচা জগৎ সব থেকে ভালো লাগে যখন একদম মেঘমুক্ত পরিবেশ থাকে, কিংবা যখন দেখবেন যে মেঘ হচ্ছে, সেই মেঘ এসে এই লেপচা জগতের মধ্যে ঢুকছে। এই দুটো সময় কিন্তু দারুণ লাগে এই লেপচা জগৎকে। এখনও আপনারা যারা আসবেন, আশেপাশে কিছু সেলফি পয়েন্ট রয়েছে, সেখানটায় দাঁড়াতে পারেন। আর এখানে একটা ছোট হ্যাঙ্গিং ব্রিজ তৈরি করা রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিই। আপনারা চাইলে সেই ব্রিজেও উঠতে পারবেন আর সেখানে কিছু ফটোও তুলতে পারবেন। এই দেখুন, এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, আর আপনারা চাইলে এই ব্রিজের উপরেও উঠতে পারবেন। একদিক দিয়ে উঠবেন, একদিক দিয়ে নেমে যাবেন, বাস এটুকুই। এখানে দাঁড়িয়ে ফটো শ্যুট করবেন, এই কারণেই কিন্তু এই হ্যাঙ্গিং ব্রিজটা বানানো হয়েছে। একটু আগেই যেমনটা আপনাদের বলছিলাম যে যখন মেঘ ঢোকে লেপচা জগতের মধ্যে, তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগে। দেখুন, আপনাদেরও আশা করি ভালো লাগবে। দেখুন, একটু আগে যতটা পরিষ্কার ছিল, এখন কিন্তু গাছের ফাঁকে ফাঁকে মেঘ ঢুকে রয়েছে। এই যে দেখুন, পুরো মেঘ ঢুকে গেল গাছগুলোর মধ্যে, দারুণ লাগছে। লেপচা জগৎ ছিল আজকের সাইট সিনের শেষ গন্তব্য। আর এবার আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের মূল গন্তব্য দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দিনভর পাহাড়, মেঘ আর সবুজের সঙ্গে পথ চলার পর আমরা যখন প্রথম দূর থেকে দার্জিলিং শহরটাকে দেখতে পেলাম, তখন সন্ধে নেমে এসেছে। রাস্তার চারপাশের ঘরবাড়ি, হোটেল আর ছোট ছোট দোকানে আলো জ্বলে উঠেছে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে দার্জিলিংয়ের পরিচিত ক্লক টাওয়ার। আর আমাদের হোটেলও এখান থেকে খুব বেশি দূরে নয়, এই রাস্তা ধরে একেবারে সোজা। মাত্র মিনিট তিনেকের মধ্যেই আমাদের গাড়ি এসে থামলো আজকের রাতের ঠিকানার সামনে। সময় সন্ধে 7টা, আর আমরা এসে পৌঁছলাম সিন্ধু প্যালেস হোটেলের সামনে। একবার দেখিয়ে দিই লোকেশনটা। এই যে, এই হচ্ছে হোটেল সিন্ধু প্যালেস। আর আপনারা এই অবধি কিন্তু গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারবেন। দেখুন, গাড়ি নিয়ে যারা এসেছে তারা এখানে গাড়ি রেখেছে। আর এই রাস্তা ধরেই কিন্তু সোজা রয়েছে ক্লক টাওয়ার, একদম 5 মিনিটে আপনারা মেলে পৌঁছে যেতে পারবেন। তো এই হচ্ছে হোটেল, চলুন হোটেলের ভেতরে যাওয়া যাক। চলুন, সিন্ধু প্যালেস হোটেলের আজ আমরা যে রুমে রয়েছি সেই রুমটা আপনাদের দেখিয়ে দিই। আমরা আজ রয়েছি রুম নাম্বার 203-এ। চলুন ভেতরে যাওয়া যাক। এই যে দেখুন, রুমটা বেশ সুন্দর। দরজা দিয়ে ঢুকেই প্রথমে এখানে রয়েছে দুটো সোফা রয়েছে, এখানে একটা সোফা রয়েছে, এখানে একটা টি টেবিল রয়েছে। আর দেখুন, পুরো পর্দা দিয়ে, এদিকে কিন্তু সব উইন্ডো, এগুলো সব উইন্ডো রয়েছে, পর্দা দিয়ে ঢাকা রয়েছে। আর এখানে একটা পার্টিশন করা রয়েছে। আর এদিকটা দেখিয়ে দিই একবার। দেখুন, এদিকে দুটো বেড রয়েছে, দুটোই কিন্তু ডাবল বেড, মানে এখানে দুজন ওখানে দুজন আপনারা থাকতে পারবেন। মাঝখানে একটা সেন্টার টেবিল রয়েছে, আর ওখানটায় চার্জিং পোর্ট রয়েছে। আর এই হচ্ছে হেডবোর্ড, বেশ ভালো। দেখুন কতটা সুন্দর আর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেখুন একটা ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, এখানে টাওয়াল দেওয়া রয়েছে, এখানে জগ দেওয়া রয়েছে, গ্লাস দেওয়া রয়েছে। আর এই হচ্ছে ওভারঅল রুম। এদিকটা দেখিয়ে দিই একবার। এদিকে একটা ছোট ওয়ার্ড্রোব রয়েছে, আর এখানে একটা মিরর রয়েছে। এছাড়াও যদি আরেকটা জিনিস দেখাই, দেখুন বেডের ঠিক পাশেই রয়েছে টিভি। আর টিভি কিন্তু সবসময় চলে, আপনারা যারা টিভি দেখতে চাইছেন, ওয়াইফাই রয়েছে, ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করবেন আর এখানে কিন্তু টিভি চালাতে পারবেন।
এবার ওয়াশরুমটা দেখে নেওয়ার পালা। এই দেখুন, বেডের একদম পাশেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমে প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা বেসিন রয়েছে, রয়েছে একটা মিরর। আর এই হচ্ছে ওয়াশরুম। দেখুন এখানটায় ডব্লিউসি রয়েছে, এখানে গিজার রয়েছে। আর ওভারঅল মোটমাট পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটাই বড় ওয়াশরুমটা। আপনারা দেখলেন আমরা এসে একটু মেলে গেছিলাম ঘুরতে, ঘুরে ফিরে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এসে গেছি ডিনার করতে। ডিনারে রয়েছে রুটি, রয়েছে এগের ভুর্জি মানে ডিম ভুর্জি, আর রয়েছে একটা আলু ফুলকপির তরকারি। তবে রাত্রেবেলায় কিন্তু সাধারণত ডিম ভুর্জি থাকে না, চিকেনই পাবেন আপনারা। আর যে ভাত খাবেন সে ভাত পাবেন। আমরা বলেছিলাম যে আমরা ডিম ভুর্জি নেব, অন্য কিছু খাবো না আজকে, সে কারণে কিন্তু স্পেশালি আমাদের জন্য এই ডিম ভুর্জিটা করেছে। আচ্ছা বিট্টু, এর আগেও তো আমরা ভিডিও করে গেছিলাম সিন্ধু প্যালেসের, আর লোকে প্রচুর দেখেছে, শেয়ার করেছে এবং আশা করি বুকিংও এসেছে। তো তাদের মধ্যে অনেকের কমেন্ট আছে যে আমরা যখন সিন্ধু প্যালেসে ফোন করেছিলাম, এই যে 800 টাকায় যে বলা হচ্ছিল সেটা 800 টাকায় নয়, অনেক বেশি। এই জায়গাটা যদি ভালোভাবে আরেকবার ক্লিয়ার করে দেওয়া যায় দর্শকদের কাছে, যে কিভাবে 800 টাকায় বুক করা যাচ্ছে রুমটা। এটা আমি প্রথমে বলে রাখি। এবার যারা গেস্ট ঘুরতে আসে, যারা ইনকোয়ারি করে, তারা প্রথমে যে ভুলটা করে সেটা হলো গিয়ে জাস্ট প্রথমের হেডলাইন দেখে 800 টাকা করে মাথা পিছু থাকা খাওয়া সমেত। কিন্তু সবটা সততা যাচাই করতে গেলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। ওখানে পরিষ্কারভাবে উল্লেখ আছে 800 টাকা করে দৈনন্দিন একজনের মাথা পিছু। সেটা দার্জিলিংয়ে সিজন অফ সিজন ভ্যারি করে, সেটা সবারই জানা। আপনারা জুনের 20 পর থেকে আসুন, সেপ্টেম্বরের 10 থেকে 15 তারিখ অবধি আমরা 800 টাকা করে মাথা পিছু ঠিকঠাকভাবেই রেট দিই। বাকি সময়গুলোতে সেটা বেড়ে 900-1000 টাকা হয়ে যায়। এটা বারবার করে বলা হচ্ছে, সেটা ভ্যারি করে নাম্বার অফ পার্সনের উপরে। কারণ আমাদের রুমগুলো অনেকটা স্পেসিয়াস, যেখানে 1-2 জন থাকার মতো রুম নয়, সেগুলো প্রত্যেকটা রুমে 4-5 জন করে অনায়াসেই থাকা যায়। সে কারণে আমাদের 800 টাকা যে রেটটা হয় সেটা প্রযোজ্য করা হয়েছে। আর যেটা হলো 800 টাকার মধ্যে কি কি থাকবে সেটা আপনাদের কাছে একবার ক্লিয়ার করে দিই। যেটা সকালের 7টে থেকে 7:30-এর মধ্যে বেড টি, 8:30-9টার মধ্যে ব্রেকফাস্ট টি, সন্ধ্যাবেলা চা স্ন্যাক্স, রাতের ডিনার। এটা হলো 800 টাকার মধ্যে প্যাকেজ। দৈনন্দিন এক রুমে 4 থেকে 5 জন যদি থাকে, ক্লিয়ার। তাছাড়া আমাদের এখানে হোটেল থেকে এনজিপি টু এনজিপি গাড়ির সুযোগ সুবিধাগুলোও আছে, যেগুলো আমাদের ব্যক্তিগত গাড়ি দ্বারা সমস্ত ট্যুর করানো হয়। এছাড়াও আরেকটা কথা বলে দিই আপনাদের মিডিলে, যে আমাদের যে গুগল থেকে অনেকে হয়তো ফিডব্যাক চেক করে এখানে আসতে চান বা আসছেন, তারা অবশ্যই শুধু জাস্ট ফিডব্যাকটা চেক করবেন। ওইখান থেকে কোনোরূপ থার্ড পার্সনের দ্বারা বুক করবেন না, কারণ ওইখান থেকে বহু মানুষের টাকা ফ্রড হয়ে গেছে। যারা ক্ষণিকের জন্য ওয়েবসাইট খুলে ওইখান থেকে নাম্বার বসিয়ে পয়সা পেমেন্ট নিয়ে নেয়, পরবর্তীকালে কোনোরূপ ফোন কিংবা বিল কোনোরূপই তারা গেস্টের কাছে পৌঁছে দেয় না। জাস্ট বুকিং যদি করতে চান তাহলে হোটেল ওনার জয় ভাওয়াল কিংবা হোটেলের ম্যানেজার আমি নিজে বিট্টু সরকার, এই দুটো নাম্বারই যোগাযোগ করে আপনারা বুক করবেন। নাম্বারগুলো ভিডিওতে পরিষ্কারভাবে দেওয়া থাকবে, দেখে আপনারা সবটা জেনে সবটা সঠিকটা জেনে দেন বুক করবেন। তো কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনাদের একটুও ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে তাহলে নিজেদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী ভ্রমণ পর্ব নিয়ে।